কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা স্টার্ট করছি বৈদিক যুগের শিক্ষা থেকে। ঠিক আছে, বৈদিক সাহিত্য থেকে সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা পাওয়া যায়। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন কে? গুরু। মৌখিকভাবেই শিক্ষার চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন, ছাত্ররা সে পুরোটা শুনে আবৃত্তি করত, মনে রাখত। আর সেই জন্যই বলা হতো বেদের অপর নাম শ্রুতি। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের ওপরে বিশেষ জোরও দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির কিন্তু খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। আচ্ছা, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত, উপযুক্ত মনে করলে তবেই উপনয়নের অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু সে ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতেন। এমনকি সে সমাজে মেয়েদেরও উপনয়ন হতো, এর প্রমাণও পাওয়া গেছে। গুরুর কাছ থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ারও দায়িত্ব ছিল গুরুর ওপরে। এখানে একটা টুকরো কথা আছে, এটা তোমরা পড়তে পারো, বৈদিক পড়াশোনা ও শ্রুতি। আচ্ছা, বেদ পাঠ করানোর মধ্যে দিয়ে শিক্ষাদান করানো হতো। তার সঙ্গে আমার গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হতো। হাতে কলমে অনেক কিছুই শিখতে হতো ছাত্রদের। আর তাদের নিজেদের রক্ষা করা, অস্ত্র চালানো শিখতে হতো। এমনকি ব্রাহ্মণরাও তখন অস্ত্র শিক্ষা গ্রহণ করত। ছাত্ররা চিকিৎসাও করা শিখত। মেয়েরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ ও গানের চর্চাও তখন করত। সাধারণত এই শিক্ষা 12 বছরের জন্য হতো। অনেকে আবার জীবনভরেই কিন্তু ছাত্র থেকে যেত। এমনিতে 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল, আর এর থেকেই স্নাতক কথাটা এসেছে। গুরুগৃহ ছেড়ে চলে যাওয়ার আগে ছাত্ররা সাধ্যমতো গুরুদক্ষিণা দিত। গুরুদক্ষিণা হিসেবে গুরুদান করার কথা জানা যায়। এই নিয়ে একটা এখানে নিচে টুকরো কথা একটা গল্প রয়েছে এই গুরুদক্ষিণা নিয়ে, একলব্যর, বেশ পড়তে পারো এটা। এরপর আমরা আসি এখানে তোমার বৈদিক যুগে অন্যান্য সমাজ। না, পুরো ভারতীয় উপমহাদেশে মানে জুড়ে যে বৈদিক সভ্যতা ছড়িয়ে পড়েছিল তা নয়। সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে বৈদিক বসতি ছিল। উপমহাদেশে অন্যান্য অঞ্চলে ওই সময় অন্যরকম সাংস্কৃতিক খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেই সংস্কৃতিগুলিতে মানুষ পাথর ও তামার অস্ত্র ব্যবহার করত। কালো ও লাল রঙের মাটির পাত্র তারা ব্যবহার করত। মাটির তৈরি ভাঙা বাড়িঘর খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। এরপর আমরা একটু নিচে যখন চলে যাচ্ছি তখন আমরা মেগালিথ পড়বো। মেগালিথ কি না, মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রাচীন ভারতে লোহার ব্যবহারের সঙ্গে সমাধির সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। বিভিন্ন অঞ্চলে জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। বড় পাথর দিয়ে চিহ্নিত সমাধিগুলি নানা রকমের রকম ফেরও আবার দেখা যায়। কোথাও কোথাও আবার খুব উঁচু, যেমন আকাশের দিকে তাকিয়ে থাকা বড় একটি পাথর, কোথাও বৃত্তাকার সাজানো অনেক পাথর, হ্যাঁ, কোথাও আবার অনেকগুলো পাথরে ঢাকা এরকমের পাথর দিয়ে, হ্যাঁ, বলে যে সমাধি তৈরি করা হতো। কোথাও আবার পাহাড় কেটে আবার বানানো গুহার ভেতরেও সমাধি দেওয়া হতো। এইসব সমাধিগুলি থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে। তবে এই বড় পাথরের সমাধিগুলি বেশি পাওয়া যায় কোথায়? দক্ষিণ ভারতে। এইসব জায়গায় কালো বা লাল মাটির বাসন, পাথর, পোড়ামাটির তৈরি জিনিসপত্র পাওয়া গেছে। তাছাড়া লোহা, সোনা, রূপা, ব্রঞ্জের জিনিসও রয়েছে। ঘোড়া, অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা ইত্যাদিরও পাওয়া গেছে। ব্যবহার করা জিনিসের তফাৎ থেকে বোঝা যায় যে ওই সমাজে ধনী দরিদ্র ভাগ ছিল। আচ্ছা, আর এ থেকে জানা যায় যে কোনো কোনো জায়গায় একসঙ্গে একটি পরিবারেরও আবার সমাধি দেওয়া হতো। তাহলে আমাদের এই লেসনটা আজকে এখানেই শেষ হলো। এখানে একটা দেখো, এক নজরে দেখো দেওয়া আছে ইম্পর্টেন্ট কিছু, এগুলো তোমরা পারলে মুখস্থ করতেও পারো। ঠিক আছে, তাহলে আজকে এই লেসনটা এখানে শেষ হলো। পরের দিন তোমাদেরকে আমি এখান থেকে যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো আমি দেবো, প্লাস এর বাইরে যে কোশ্চেন আনসারগুলো, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, সেগুলো আমি তোমাদের পড়াবো। তাহলে আজ এই পর্যন্তই থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং টেক্সটটা ভালো করে ফলো করবে। আগেও যেটা বলেছি এখনও বলছি। তাহলে আজ এই পর্যন্ত থাক, ভালো থেকো।